মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল। হ্যালো। হ্যাঁ, কোথায় যাচ্ছেন? ও হ্যাঁ হ্যাঁ, তাই। 2 মিনিট কিন্তু আছে। স্যার কিছু কি বলবেন? বলতে চাইছিলাম যে আপনাকে কিন্তু বেশ সুন্দর লাগছে। মানে বলছি যে একজন শিক্ষিকা যা মানে দেখতে যেমন লাগা উচিত, একদম পারফেক্ট, সিম্পল, মার্জিত। স্যার আমি তো রেগুলার এভাবেই আসি কলেজে, মানে আজকের স্পেশালিটিটা বুঝলাম না। এই ব্যাপারটি, এই যে সিম্পলিসিটি মেনটেন করা, এই ব্যাপারটি কিন্তু আপনাকে সিম্পল থেকে বেশ বড় কিছু করে দিয়েছে। অনেকেই তো অনেক কিছু ট্রাই করে, অনেক কিছু ট্রাই করে, কিন্তু সিম্পলই হতে পারে না। কিন্তু সিম্পল এবং সিম্পলিসিটি এই জিনিসটাকে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করে মানুষকে, এটাই বোঝাতে পারি না কারণ। এই যে আপনার শাড়ি পরা, বলছি অনেক ভালো লাগে। কেন ভালো লাগে? আজকালকার মেয়েদের তো দেখি ওভাবে তো দেখা হয় না, ওভাবে দেখা হয় না। আমি বলছি যে ওরাও শাড়ি পরে, আপনিও শাড়ি পরেন, হ্যাঁ, কিন্তু আপনার মধ্যে একটা মার্জিত ব্যাপার আছে। অনেক সময় সিম্পল সিম্পল জিনিসগুলি না অনেক বড় কিছু একটা হয়ে যায়, না অসাধারণ কিছু একটা হয়ে যায়। জি স্যার, তাহলে ক্লাস শুরু হয়ে যাবে। ও হ্যাঁ, বাড়ির সবাই কোথায়? ভাইয়া কোথায়? ভাইয়া তো সে সকালে বের হয়ে গেছে, বাসায় শুধু পারভেজ আর লিপি আছে। পারভেজকে ডাকো, নাস্তা করছে? পারভেজ পারভেজ তো ঘুম থেকে উঠে দুপুরবেলা সারাদিন পড়ে পড়ে ঘুমাই, একেবারে দুপুরে ঘুম থেকে উঠে লাঞ্চ করবে। ঠিক না, সকালের নাস্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শোনো, একটা কথা, আমি কিন্তু শিউলি আন্টির জন্য খুব ভালো একটা ছেলের পেয়েছি, খুব ভালো ছেলে, কানাডায় থাকে, ওইখানকার সিটিজেন, ভদ্র ফ্যামিলি, শিক্ষিত ছেলে। বিয়েটা কিন্তু এবার দিয়ে দিতে হবে। দেখো শিউলির সাথে কথা বলে। আন্টির সাথে কথা বলার কি আছে? তোমরা কি করো বাসায়? মুরব্বী কে বাসার? আন্টির ডিসিশন নিয়ে বিয়ে হবে নাকি তুমি আর ভাইয়া যেটা বলবা সেই ডিসিশন নিয়ে বিয়ে হবে? না, তারপরেও যার বিয়ে তার একটা মতামতের দরকার আছে না। আর শিউলির তো সব ব্যাপারে একটু রিজার্ভেশন আছে, সেই জন্যই বলা। তাছাড়া দেশেও তো ভালো ছেলে আছে, এত দূরে থেকে ঠিক হবে? কারণ অনেক বেশি দূর হয়ে যায় না? দূরত্বটা কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে সুখ। সুখে কোথায় থাকবে সেটা হচ্ছে মূল ইস্যু। ভালো ছেলে এভাবে হাতছাড়া করা একদম ঠিক হবে না। আর তাছাড়া এখনকার যে যুগ, এখনকার যুগে দূরত্ব কোনো ব্যাপার বলো তো? ভাইবার আছে, স্কাইপ আছে, এখন এইটা কোনো ব্যাপার না। আর দূরত্বটা ইম্পর্টেন্ট নাকি সুখে থাকাটা ইম্পর্টেন্ট? শিউল্যান্ড অনেক সুখে থাকবে ওখানে। তাছাড়া কানাডা একটা ঠান্ডার দেশ, শীতপ্রধান দেশে যা হয় নোংরা ধুলাবালি থাকে না, তার তো এটাতে অ্যালার্জি, সো প্রবলেম কি? না না, মানে যোগাযোগটা কমে যাবে না?
যোগাযোগ কেন কমবে? প্রত্যেক বছরে আসবে একবার করে, এসে 15-20 দিন করে থাকবে। তাছাড়া সংসার করতে গেলে কয়জন মায়ের বাপের বাড়ি গিয়ে পড়ে থাকে? তোমার সমস্যা কি? সারাক্ষণ শুধু ও আ গাই গুই এগুলি কেন করো তুমি? তোমার কোনো সে নাই, কন্ট্রোল নাই? তোমার তো কন্ট্রোলে বাসাতে পুরা। এই বাসা আমি কন্ট্রোল করছি। তুমি করছো না, তবে তোমার করা উচিত। পুরা কন্ট্রোল তোমার হাতে নেওয়া উচিত, কারণ তোমার শ্রমের টাকা দিয়ে সংসার চলছে। এই তো এই না তো মানে ঢাকা নেওয়ার আগে ডাকলাম না, মানে শুনলাম যে তুমি ঘুমোচ্ছ, তো ভাবলাম যে ঘুমটা পুরো হোক, আমি একটু বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখি। আমাকে ডাক্তার ডাকা যেত, কিন্তু ভাবলাম যে তুমি একটু ঘুমাও, ফ্রেশ হয়। আর বৃষ্টি দেখার কি? বাহ, বৃষ্টি দেখার কিছু নেই। দেখো, বৃষ্টি হচ্ছে সেই জিনিস যা পুরোনোকে ধুয়ে মুছে ফেলে, নতুনকে দেখায়, সজীব করে, অনেক বেশি সবুজ করে, ফ্রেশ করে। আর ধরো নতুন কিছু সৃষ্টি করে। এখন কি নতুন কিছু হচ্ছে তো হচ্ছে, কোথাও না কোথাও হচ্ছে। আচ্ছা, কেন বৃষ্টিতে ভিজে? হ্যাঁ, তোমার না বৃষ্টি ভালো লাগে? তোমার না বৃষ্টি ভিজে? না না না, বৃষ্টি ভালো লাগে অন্য জিনিস, তাই বলে লেখাপড়া থেকে নিশ্চয় আমরা বৃষ্টিতে ভিজবো না। আর তোমার ভাই, বিশেষ করে ছোট ভাই, ও মাই গড, সে যদি দেখে তাহলে আর দেখবে না, আর লেখাপড়া একদিন বৃষ্টি আজকে হবে না, আজকে পড়তে হবে, সামনে এক্সাম, মনে আছে? আরেকদিন আরেকদিন যদি বৃষ্টি না থাকে? থাকবে, বৃষ্টিকে টেনে নিয়ে আসবে। আচ্ছা তাহলে প্রমিস আমরা আরেকদিন বৃষ্টিতে ভিজবো। আমি আগে ভাগে ওয়েদার দেখে রাখবো কবে বৃষ্টি হবে, তারপর আমরা সারাদিন বৃষ্টিতে ভিজবো, ইচ্ছে করে। চারি বিলটা দিয়ে দে। আমার কাছে তো টাকা নেই। টাকা নাই মানে? ওই তোরা শুরু করছিস কি? হ্যাঁ, তোর কাছে টাকা থাকে না, মসজিদের কাছে টাকা থাকে না। এই যে 2 দিন আগে মসজিদ চা খেয়ে গেছে, বিল দেয়নি, এই বিল আমার দিতে হয়েছে। হ্যাঁ, ঘটনাটা কি তো কত? আমার কাছে টাকা ছিল, আমি বেতন পাওয়ার পরে আমার সব টাকা ডিস্ট্রিবিউশন করার পরে আমার যে হাত খরচ ছিল ওটা তো দুর্ঘটনাক্রমে চলে গেছে। আমি এখন তো খালি পকেটে ঘুরছি। ইলিয়াস, ভেজাল করিস না তো, চার বিলটা দিয়ে দে তো বাবা, দিয়ে দে। আনোয়ার ভাই, আজকের বিলটা আপনি দেন। ওই এই 2-4-5 টাকা লয়ে কি আমি ঘুরি? আমি তো ক্যাশ লয়ে ঘুরি, ক্যাশ, 1000 টাকার নোট। এই যে আমার কাছে পকেটে কার্ড, তুই তো এটা ভালো করে জানোস, কার্ড থাকে আমার কাছে। তোর যখন 8,000, 10,000 বা 1 লাখ টাকা দরকার হইব, তুই আমারে বলবি, আমি উঠে তোরে দিব। এই 2-4-5 টাকা তো আমার কাছে থাকে না, বিলটা তুই দে। একটা প্রবাদ আছে, আপনি জানেন? ওই যে একটা প্রবাদ আছে, খালি কলসি বাজে বেশি। হট! খালি বলছি বাজি বাজি মানে কি বুঝাতে চাস তুই? হ্যাঁ, ওই একটা প্রবাদ তুই শিখছস জীবনে, আর কিছু শিখছস? হ্যাঁ, এই যে তোর মাথায় কিছু আছে, তোর মাথাটা তো একটা খালি কলসি। এই যে দেখ, আওয়াজ দেখ, আর তুই এখানে আওয়াজ দিয়ে দেখ, আওয়াজ নাই। ভরা ভরা, আওয়াজ নাই। এই যে দেখ, আবার দিলাম, পাইছস? পাইছস আওয়াজ? এই যে আওয়াজ দে, আওয়াজ দে। চার বিলটা দিয়ে দে, চার বিলটা দিয়ে দে। চাচা, চার বিলটা ওর নামে লিখে রাখেন, বেতন পেলে বিল দিব। কাপ রাখ, কাপ রাখ। আমিন পরিবারের লোক থাকতে থাকতে শেষ হয়ে যেতেছে, মাথাটার ভিতরে কিছু নাই, আছে কিছু মাথায়, তোর মাথায় সবসময় এই যে আওয়াজ। এই যে এই চারটাই। আচ্ছা, কি সমস্যাটা কি? এত ভাবতেছো কেন? ভাবতে ভাবতে তো তুমি একদম অসুস্থ হয়ে পড়বা। এত টেনশন নেওয়ার কিছু নাই। ফাইজলামি করো না তো। আমার যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে এখান থেকে নিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত আমার টেনশন করবে না। টেনশন করতে করতে আমার চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে। তাই তো, অনেকগুলো ডার্ক সার্কেল পড়ছে। তো তুমি ডার্ক সার্কেল কেন পড়তে দিচ্ছ? তুমি তুমি ঠিকমতো ঘুমাও, ঠিকমতো খাও। ওই যে মেয়েরা করে না, ওই যে একটু ব্লিচ করে, ফেসিয়াল করে, স্পা করে, ওগুলো করো। টেনশন করো না, আমি একটা বুদ্ধি পেয়ে গেছি। তাই? কি বুদ্ধি? বুদ্ধিটা হচ্ছে যে ধরো আমি তো স্কুলে চাকরি করি,
তারপরে আমি টিউশনি করি কয়েকটা, তা দিয়ে যা ইনকাম করব আমাদের হয়ে যাবে। তোমার কি মনে হয় যে আমি তোমাকে ওই মেসে রাখবো? হুম, আমার বউ বলে কথা, একটা প্রাইভেসি আছে না? আমি তোমাকে নিয়ে ওই আলাদা চিলে কোঠায় একটা ঘর নেবো, বুঝছো? দুজনে তোতা পাখির মতো থাকবো, টোনাটুনি। আর এই ইনকাম দিয়ে আমরা কোনো মতে চালাই নিতে পারবো, ভালো না বলো? তারপরে যদি তুমি যাও, তুমিও তো বেকার থাকবে না। তুমি পারলে ওই যে ছোট ছোট বাচ্চাদের তুমি পড়াবা। হ্যাঁ, এটা ভালো বলছো, কারণ আমার তখন তাহলে বোর্ড টাইমটাও কাটবে ওদের পড়ালে, আর তুমি তো সারাদিন বাইরেই থাকবে, আমি কি করবো বলো সারাদিন? আর একটু ইনকামও হবে। তুমি সারাদিন কাজ করে যখন বাসায় আসবা, ফ্রেশ হবা, আমি তোমার জন্য গরম গরম চা বানাবো, দুজন বারান্দায় দাঁড়িয়ে চা খাবো, তারপর আমি তোমার জন্য রান্না বান্না করে রাখবো, আমরা একসাথে খাবো। হ্যাঁ, মানে তুমি এরকম চিন্তা করো যে বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, আমি খুব ক্লান্ত হয়ে আসছি, এসে দেখি যে তুমি গরম গরম ইলিশ মাছ ভাজা, খিচুড়ি, গরুর মাংস, আমি আসলাম গরুর মাংস খেলাম। রান্না পারি। ভালো না? নুডলস রান্না করতে পারি। নুডলস খাবো, আমি নুডলস খাবো। গরুর মাংস আমি পছন্দ করি না, তো আমি নুডলস পছন্দ করি। আমি 3 বেলা নুডলস খাই, আমি তো 12 মাস নুডলস খাই। তুমি জানো আমার আম্মা তো নুডলস খুব ভালো বানায়, আমি ছোটবেলা থেকেই নুডলস খাই। আচ্ছা, তুমি ওই আলু ভর্তা করতে পারো তো? আলু? না ঠিক আছে, না পারলেও কোনো সমস্যা নেই, আমি কিন্তু খুব ভালো আলু ভর্তা করি। মানে মেসে আমার আলু ভর্তা একদম সেরা। মেসে সবাই কিন্তু আমার তুই আলু ভর্তা খুব পছন্দ করে, খুব ফেমাস, বুঝছো? সবাই বলে যে মামুন স্যার আপনি কবে আলু ভর্তা করবেন, আপনার হাতে আলু ভর্তা খাবো। দেখি তুমি কি ভাত রান্না করতে পারো? ভাত? হ্যাঁ, ভাত ভাত। না পারলেও কোনো সমস্যা নেই, পেরে যাবা আস্তে। আমি তোমার জন্য সব শিখবো। গুড রাজা, যে তুই উল্টো পাল্টা রান্না করলো, পুড়ে গেল, পোড়া রান্না খুব ভালো লাগে এখন। আব্বা ডাকছিলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বাজান, আজকে তো আপনি আমাকে সালাম দেওয়ার সুযোগটাই দিলেন না। জি আব্বা। ঘটনা কি, আপনি বেশ একটু উত্তেজনার মধ্যে আছেন বলে আমার বোধ হচ্ছে। না আব্বা, আসলে নিজেকে অনেক দায়িত্ববান মনে করছি আজকাল। বাবা 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 বাবা, আমার দুজন সুপুত্র, এক হচ্ছে ইসাক আমিন, আরেকজন হচ্ছে পারভেজ আমিন। তার মধ্যে যাকে নিয়ে আমার দুশ্চিন্তা একটু বেশি ছিল, সে নাকি ইদানিং নিজেকে দায়িত্ববান ভাবছে। খুবই ভালো, খুবই ভালো। তো দায়িত্ববান সুপুত্র আমার, আপনার সাথে আমি কি একটি বিষয় নিয়ে আলোচনা করতে পারি? জি আব্বা, শিওর। আপনি আমার সাথে যে কোনো বিষয়ে আলাপ করতে পারেন, খালি কয়েকটি বিষয় বাদে। কোন বিষয় বলতে? এই ধরেন যে কোনো ধরনের গাম্ভীর্য বিষয়, তারপর আমাদের চাচির বিষয়, তারপর ফ্যামিলির খুব মুরব্বীদের যেসব বিষয়, এইসব বিষয় বাদে। আপনি একেবারেই নিশ্চিত থাকতে পারেন, আমি এই জাতীয় কোনো বিষয় নিয়ে আপনার সাথে কোনো সলা পরামর্শ করার জন্য বসি না। আমি বসেছি মূলত আমার দুই সুপুত্রের কিছু বিষয় নিয়ে। আমি কি আলোচনা শুরু জি করব? আব্বা, শিওর। বৈঠকটি আমাদের আপনার মধ্যে সীমাবদ্ধ থাকাই ভালো। তা থাকবে। আচ্ছা পারভেজ, আপনি আমাকে বলেন তো যে আপনার বয়োজ্যেষ্ঠ ভ্রাতা ইসাক আমিনকে আপনি কেন এই সমিলের ব্যবসায় এভাবে জড়িয়ে দিচ্ছেন? এটা কি আপনার মনে হচ্ছে যে সুবিবেচনা প্রসূত কোনো সিদ্ধান্ত? জি আব্বা, অবশ্যই এটা আমি সুবিবেচনা করেই প্রস্তাব দিয়েছি এবং পাশ হয়েছে ঘটনাটা। আসলে আব্বা মানে ইসাক, আপনাকে আমি স্ট্রেইটে বলি, ইসাক ভাইকে আমি অনেক ভালো করে চিনি। এর প্রধান কারণ হয়েছে আমরা একসাথে এক রুমে থাকি, একই খাটে ঘুমাই। তো আমার অবজারভেশন ইসাক ভাইয়ের প্রতি এতদিনে এত বছরে যেটা হয়েছে, সেটা আমরা অনেকেই ইসাক ভাইকে চিনতে পারিনি। আমরা তাকে মেন্টাল সাপোর্ট দেওয়া এক প্রকারের ভুলেই গিয়েছি। আমরা তার এই দুর্বলতাকে নিয়ে ফান করি, মজা করি। সেইটা মেনে নিয়েছে, কারণ তার মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। ধরেন এক প্রকারের ইসাক ভাইয়ের সেলফ কনফিডেন্সকে আমরা কমিয়ে দিয়েছি। আপনি যদি এভাবে চিন্তা করেন, ধরেন একজন মানুষ কখনই দৌড়ের প্রতিযোগিতায় ফার্স্ট হতে পারে নাই, যেন তাকে যদি আপনি বারবার করে বলেন তুমি কখনোই পারবা না, কোনোদিনও পারবা না, সে চেষ্টা করেও লাভ হবে না। যথার্থই বলেছে। ওই মানুষটাকে যদি আপনি বলেন তুমি পারবা, তুমি ছাড়া এই প্রতিযোগিতা আর কেউ পারবে না, সে চেষ্টা করবে এবং সেই চেষ্টার কারণে
অ্যাটলিস্ট সে ফার্স্ট না হোক সেকেন্ড পর্যন্ত হতে পারবে। সর্বনাশ। এবং আমার ধারণা ইসাক ভাইকে এরকম একটা ঝামেলাযুক্ত কাজের মধ্যে যদি ইনভলভ করাই এবং আমরা সবাই মিলে তাকে দায়িত্বটা দিয়েছি, এতেই সে অনেক ইন্সপায়ার্ড এবং আমার মনে হয় এই ব্যবসা থেকে প্রথমবারই সে অনেক প্রফিট করে রাখতে পারবে। তাছাড়া পুরো ব্যবসাটা তো আর তার হাতে দিচ্ছি না, আমি তো আছি, আমি তো লেবার টেবার সব কিছু দেখবো। তাছাড়া ইসাক ভাইয়ের এই শ্বাস প্রশ্বাস অ্যাজমার কারণে একটা ভিতরে এসি রুম করে দিচ্ছি যেখানে পুরো ক্লিন থাকবে। এবং ইসাক ভাই যেরকম নিজে পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব শান্তশিষ্ট, এবং আমার মনে হয় সব মিলে ব্যবসাটাকে সে খুব গুছিয়ে করতে পারবে। আমি তো সাংঘাতিক একটা ভুল করে ফেলেছি, মানে আমি রত্ন চিনতে ভুল করেছি। তুই তো সাংঘাতিক রকমের রত্ন হয়ে গিয়েছিস রে বাবা। মানে এত ম্যাচিউরড হয়ে গেলি কবে? বাবা হয়েছে কি, এই দায়িত্ববোধের কারণে শরীরের প্রতি গাম্ভীরতা বিরাজ করে। ওটা গাম্ভীরতা না, শব্দটা হবে গাম্ভীর্য। এই দায়িত্ববোধের সাথে শব্দ চয়নে যদি আপনি একটু বিচক্ষণতার পরিচয় দিলে বোধ করি সেটা ভালো হয়। বাবা মানে হয়েছে কি, বস্তুত পক্ষে আমি আসলে একজনকে কপি করার চেষ্টা করছি। হয়ে যাবে, বাবা আমি এখন যাই, আমার কোনো সমস্যা আমাকে বলবেন। জি, আমি খুবই খুশি যে আপনি অনেক দায়িত্ববান হয়েছেন, অনেক গাম্ভীর্য এনেছেন আপনার চাল চলন কথাবার্তায়, এবং বোধ করি এটি ভবিষ্যতেও বজায় থাকবে। জি আপা। আসসালামু আলাইকুম।